এই ইরান আমেরিকান যুদ্ধের ওপর আমি যে কটা ব্লগ দিয়েছি, ভিডিও ব্লগ দিয়েছি, অবভিয়াসলি যা হয় যে কোনো পলিটিক্যাল লেখা লিখলেই কমেন্ট ভেসে আসে, দাদা আপনাকে তো অন্যরকম ভাবতাম, দাদা আপনাকে তো সম্মান করতাম, আপনি যখন এডুকেশন নিয়ে কথা বলতেন অনেক সম্মান করতাম, এখন মনে হচ্ছে করতে পারবো না, এইসব আসে আর কি। তারপর দেখলে দেখবেন যেগুলো সব ব্লগ প্রোফাইল নেয়, মানে ব্লগ প্রোফাইল কিংবা এইসব। তো একটা ব্যাপার এসব শুনে আমার খুব হাসি পায় রে ভাই। বাঙালির একটা নির্বোধ বাঙালির সম্মানের জন্য আমি যেটা জানি সেটা বলবো না, তা তো কখনো হয় না। একটা আর আমি নির্বোধ বাঙালি কি ওপিনিয়নেটেড বা তাদের কি মতামত, তার উপর ভিত্তি করে নিশ্চয়ই আমি আমার ভিডিও ব্লগ করছি না। আমি যেটা দেখছি, আমার যেটা মনে হচ্ছে, তার মধ্যে ভুল থাকতেই পারে, কারণ আমার ইনফরমেশান, আমিও মানুষ হতেই পারে, কিন্তু আমার যেটা সত্যি মনে হচ্ছে আমি সেটাই দিচ্ছি। এটা খুব সিম্পল ব্যাপার। একটা পাড়ায় দুটো মস্তান থাকলে এবং সেই দুটো মস্তানের মধ্যে মারামারি হলে সেখানে কেউ ব্যবসা করতে যাবে না। পাড়ায় একটা মস্তান থাকে যার আন্ডারে সব কিছু কন্ট্রোলে থাকলে সেখানে লোকে সবসময় টাকা ফেলে ব্যবসা করে, কারণ জানে যে সেখানে পিস থাকে। একটা পাড়ায় দুটো মস্তান খুব ডেঞ্জারাস জিনিস। তো মিডল ইস্টে সেটাই হচ্ছিল, একদিকে ইরান, অন্যদিকে ইরান ভার্সেস ওয়েস্ট। তো ইরানের সব পেছনে ছিল রাশিয়া এবং চায়না, এবং ইরানের 7খানা জঙ্গি গোষ্ঠী, যেগুলো দিয়ে ইরান ওই এরিয়াটাকে ডিস্টেবিলাইজ করতো। ইসরায়েলকে খোঁচানোটা হচ্ছে মেন ব্যাপার। তো এখন অনেকে তার উল্টো ইন্টারপ্রিটেশনও থাকতে পারে যে ইসরায়েল প্যালেস্তাইন অধিকার করেছে, হ্যান ত্যান, অনেক কিছু চলতে পারে। লেটস নট গেট ইন টু দ্যাট। মেন ব্যাপার হচ্ছে এই যে মিডল ইস্টে ইরানের, মানে এই খেমেইনি ওয়াজ দ্য মোস্ট ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর। এখন তিনি আমেরিকান হেজোনমির এগেনস্টে দাঁড়িয়েছেন। আইডিওলজিক্যালি দ্যাট মাইট বি পজিশন। অনেক বাঙালিদের মধ্যে অধিকাংশই হয় বামপন্থী, না ইসলামপন্থী, না হিন্দুত্ববাদী। কিছু না কিছু বাঙালিতে তো সবার কিছু না কিছু একটা বাদী হওয়ার রোগ আছে, কারণ ছোটোবেলা থেকে বাঙালি মধ্যবিত্তর পকেটে অনেকগুলো আইডিওলজি ভরে দেওয়া হয়। আই এম সরি টু সে দ্যাট, বাট দ্যাটস হাউ ইট ইজ। লোকে মানে বাঙালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পায় না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পায় না বলে বাঙালিরা যে এই অবস্থা। মানে প্রতিটা বাঙালি ছেলেকে কিছু করার জন্য রাজ্যের বাইরে, দেশের বাইরে চলে যেতে হয়। আই ডোন্ট মিন মাই ওয়ার্ড। মানে যদি সত্যি বাঙালি সুস্থ চিন্তার হতো, একটু বুদ্ধিমান হতো, ম্যাচিওর হতো, মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটোর অবস্থা এত করুণ হতো না। গিভেন দ্য ফ্যাক্ট যে জিওগ্রাফি থেকে শুরু করে ফুড সিচুয়েশন, এভরিথিং ইজ ইন ফেভার অফ বেঙ্গলিস। সো লেট মি টেল ইউ ভেরি ইন্টারেস্টিং থিং। যে গল্পটা আমি বারবার করে বলি, নেকড়ে, রাখাল আর ভেড়া, রাইট? ভেড়া রাখালকে ফলো করছে নেকড়ের ভয়। এই শিক্ষাটা আপনারা চিরকাল পেয়ে এসছেন, এবং এটা কে নেকড়ে কে রাখাল এগুলো আমি আগের আমার গল্পে বলেছি। অ্যান্ড দিস ইজ দ্য স্টোরি অফ অল পলিটিক্যাল পার্টি, অল পলিটিক্যাল আইডিওলজি, নো ম্যাটার হুইচ পলিটিক্যাল আইডিওলজি ইউ আর ফলোইং। যে পলিটিক্যাল আইডিওলজি আপনি ফলো করুন না কেন, তো যে কোনো জিও পলিটিক্সের ক্ষেত্রে হাজারটা মতামত চলতে পারে, হাজার রকমের মত হতে পারে, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছিলাম, যেটা চোখের সামনে পড়ছে, চোখের সামনে খুব সিম্পল ব্যাপার, যে ইরান তার প্রেসিডেন্টকে এবং তার টপ লিডারশিপকে রক্ষা করতে পারছে না, একটা অ্যাটাকে উড়ে যাচ্ছে। তো সে দেশের ডিফেন্স নিয়ে আমি কি পজিটিভ জিনিস ভাববো? তারপরেও দেখি যে প্রচুর বাঙালি ছেলে হুঙ্কার দিয়ে যাচ্ছে, ইরান এটা করবে, ওটা করবে, এটা করবে, ওটা করবে। আরে বাবা, ইরান ইউএইর ওপর প্রায় 205টা মিসাইল ছেড়েছে, অ্যাপ্রক্সিমেটলি আনাদার 300 ড্রোন ছেড়েছে। মিসাইল একটা কি দুটো লেগেছে, ড্রোন বেশ কয়েকটা গিয়ে লেগেছে। 99%ই কিন্তু ইউএইর এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা এগেন আমেরিকার তৈরি, সেটা ইন্টারসেপ্ট করতে পেরেছে। দু একটা গলে গেছে। ইসরায়েলেও তাই হয়েছে, কাতারেও তাই হয়েছে। কাতারে একটা বা দুটো গলেছে। বাহরিনে ইউএস মিলিটারি বেসের উপর একটা বা দুটো মিসাইল পড়েছে। ইটস অল রাইট, এটা তো হবে, এটা তো স্ট্যাটিস্টিক্যাল রেট। সমস্যা হচ্ছে এই যে ওই প্রথম একটা ওয়েভে ইরান করতে পেরেছিল, তারপর কিন্তু আর ইরান কোনো মিসাইল লঞ্চ করতে পারেনি। অনেকবার হুমকি দিচ্ছে, রক্ত বই দেবো, ওই বই দেবো, তারপর করতে পারেনি। কেন কিছু করতে পারেনি? কারণ ইরানের আর মিসাইল ছোড়ার ক্ষমতাই নেই। মিসাইল থাকলেও মিসাইল ছোড়ার ক্ষমতাই নেই। আমি আবার বলছি, ইরানের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি নেই, কারণ আমাদের এখান থেকে ইউএস মিডিয়াগুলো যেটা দেখাচ্ছে, ইরানের যতগুলো মোবাইল লঞ্চার প্যাড ছিল, যা করতো ওরা বার করতেই ভয় পাচ্ছে। মানে বার করলেই স্যাটেলাইট থেকে ট্র্যাক করে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি একটা আগেও বলেছি। সো ইটস নট গোয়িং টু হ্যাপেন মোর। তো আই থিঙ্ক দ্য ওয়ার ইজ এফেক্টিভলি ফিনিশ। একতরফা এখন ইরান মার খাবে, লিডারশিপ নেই, এবং ট্রাম্প বারবার করে বলে দিয়েছে। তো পরিষ্কার ট্রাম্পের মেসেজে আসছে, ভাই আমাদের রেজিম চেঞ্জে বলছে মুখে রেজিম চেঞ্জ, কিন্তু অ্যাকচুয়ালি বলছে ভাই ট্রুসটা করে না, মানে আমাদের পক্ষে চলে এসো, চায়না এবং রাশিয়াকে ছেড়ে দিয়ে, দ্য গেম উইল বি ওভার। চোখের সামনে যে কেউ ঘটনাগুলো, বিভিন্ন ঘটনা থেকে, ইভেন দ্য ফগ অফ দ্য ওয়ার অ্যানালিসিস করলে সব এগুলো পেয়ে যাবে। ট্রাম্প কী বলছে, এরা কী বলছে, ওই কী বলছে, এবং নিজের বুদ্ধি খাটালে। তা না করে অবভিয়াসলি বহু পরিমাণ বাঙালি আছে
যারা ইরানকে ভালোবাসে সে ভালোবাসতেই পারে। ইরানের এই রিজিমকে ভালোবাসাটা এক ধরনের ক্রিমিনাল অপরাধ বলে আমার মনে হয়, বিকজ ইটস লাইক দিস ইজ এ মার্ডারাস রিজন, যারা নিজেদের প্রায় 30,000 লোককে খুন করেছেন। তো ইন এনি কেস যা খুশি করতে পারে তার ইচ্ছা, কিন্তু বাস্তব এটাই যে ইরান ক্যাপিচুলেট করে গেছে অলরেডি, দিস নাথিং লেফট। কারণ হলে আজকে তারা আরব দেশগুলোর উপর আরও বিরাট অ্যাটাক করতো, হয়নি, আজকে ইসরায়েলের উপর অ্যাটাক করে। বেলুন ফেটে গেছে, তাদের মিসাইল হয়তো আরও অনেক আছে, বাট দে কান্ট রাইট নাও, তাদের লঞ্চিং প্যাডই নেই। এটা তো বারবার করে মিডিয়াতে আসছে, আর লঞ্চিং প্যাডই খুঁজে পাচ্ছে না, সেকেন্ড স্ট্রাইক ক্যাপেবিলিটি নেই। সুতরাং ওয়ার ইজ এফেক্টিভলি ওভার। কিন্তু হ্যাঁ, স্থলপথে যুদ্ধ হবে না, রিজিম এখন যেটা করবে ট্রাম্পের সাথে একটা সমঝোতা করবে, কারণ ট্রাম্পেরও ব্যথা আছে, মিলিটারি নিয়ে তারাও ল্যান্ড মিলিটারি নামাতে পারবে না, রেজিম চেঞ্জ পসিবল নয়, আমি আগেও বলেছি। রেজিম জাস্ট ট্রাম্পের কথা শুনে চলবে, যেমন ভেনেজুয়েলাতে হয়েছে, মিটে যাবে গণ্ডগোল। এটাই আমি আগের থেকে প্রথম থেকে আমি একটাই স্ট্যান্ড নিয়েছি, এখনও স্ট্যান্ড নিচ্ছি। আপনারা দেখুন সেদিকেই এগোচ্ছি পুরো ব্যাপারটা।